এই গল্পের শুরুতেই আমাদেরকে একটা শহর দেখানো হয় যেখানে চারিদিক থেকে মনস্টাররা হামলা করে দিয়েছে। এই মনস্টারগুলো প্রায় অনেকগুলো মানুষের জীবন কেড়ে নিয়েছে, কিন্তু এখানে কেউ একজন ছিল যে কিনা একাই এই মনস্টারদের সঙ্গে লড়াই করছিল। আর সে শুধু এমনটা সবাইকে বাঁচানোর জন্য করেনি, সে এমনটা করছে তার একমাত্র কারণ হচ্ছে সে তার শক্তিগুলোকে প্রমাণ করতে চায়। এই ব্যক্তিটার নাম হচ্ছে হারুইসি, যে কিনা আয়াকাশি টেকনিককে মাস্টার করে আয়াকাশি মনস্টারদেরকে হারিয়ে তাদেরকে নিজের গোলাম বানিয়ে নিত। আমরা দেখতে পাই হারুইসি এখানকার সমস্ত মনস্টারদেরকে মারতে মারতে পুরো শহরটাকে কম বেশি ধ্বংস করে ফেলে। হারুইসি সর্বদা একটা কথাই বিশ্বাস করত, যদি তুমি একজন শক্তিশালী মানুষ হও তাহলে তোমার জীবন থেকে তোমার আনন্দটা কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু মানুষদের আসল সত্যটা জানতে হারুইসি একটু ভুল করে ফেলেছে। আমরা জানতে পারি এখানকার কিছু লোকেরা একটু চালাকি করে হারুইসির নিজেরই একটি পছন্দের স্টুডেন্টের হাত দিয়ে হারুইসিকে ধোকা দিয়ে তাকে মেরে দেওয়া হয়। এখন এখানে একটা প্রশ্নের বিষয় হচ্ছে সব থেকে বড় দোষ এখানে কার? সেটা কি হারুইসি স্টুডেন্টের নাকি সেই সব লোকগুলো যারা এই মেয়েটাকে বাধ্য করেছে হারুইসিকে মারার জন্য? এখানে সব থেকে বড় ভুল করেছে হারুইসি নিজেই, কেননা সে এটা কখনোই ভাবতে পারে যে তাকে তার নিজের লোকেরাই ধোকা দেবে। কিন্তু হারুইসি মরার আগে একটা কসম খায় যে আমি আবারও একটা জন্ম নেব, আর আমি এই দুনিয়ার মধ্যে যে ভুলটা করলাম এই ভুলটা আমি আর কখনোই করব না। এরই সঙ্গে সিন শিফট হয় এবং আমাদের সবাইকে একটা লাইব্রেরি সিন দেখানো হয়। এখানে সম্ভবত একটা ম্যাজিশিয়ান একটি বাচ্চার মানা টেস্ট করছিল, কিন্তু সমস্ত রিচুয়ালস কমপ্লিট করার পর এরা জানতে পারে এই বাচ্চাটির মধ্যে এক বিন্দুও ম্যাজিক নেই। সাধারণত এই দুনিয়ার মধ্যে এমনটা খুব কমই দেখা যায় যে কোনো বাচ্চা বিনা ম্যাজিকে জন্মগ্রহণ করেছে। তো গাইস আপনাদেরকে আমি এটা আরেকবার বলে দিই যে এই ছেলেটাই হচ্ছে হারুইসি। এই দুনিয়াতে তার জন্মগ্রহণ হয়েছে সাইকা রূপে, আর এই মহান ম্যাজিশিয়ানটা হচ্ছে হারুইসির বাবা, আর পাশে এরা দুজন হচ্ছে সাইকার ভাই। এদের মধ্যে একজনের নাম হচ্ছে লুপটি আর একজনের নাম হচ্ছে গ্লে। এই খবরটা শোনার পর অনেক হাসি মজা করতে লাগে যে সাইকার কাছে কোনো ম্যাজিক নেই। মানছি যে সাইকার কাছে কোনো ম্যাজিক নেই, এরা সবাই এই কথাটা জানতো না যে সাইকার কাছে বাকি সবার থেকে আলাদা একটি রহস্যময় কাস এনার্জি রয়েছে। এখন যে দুনিয়াটার মধ্যে হারুইসি জন্মগ্রহণ করেছে এই দুনিয়াটির মধ্যে ম্যাজিক এবং মনস্টাররাও এক্সিস্ট করে। আমরা জানতে পারি সাইকার মায়ের কাছেও কোনো ম্যাজিক ছিল না। এটা একমাত্র কারণ হতে পারে যে সাইকার কাছে কোনো ম্যাজিক এলিমেন্ট নেই, কিন্তু সাইকা এখনো তার মধ্যে কিছু মন্ত্র লিখে সেগুলিকে পাখি এবং ইঁদুরে ট্রান্সফর্ম করতে পারে। সাইকা যখন এগুলো নিয়ে ব্যস্ত ছিল তখনই তার শয়তান ভাই গ্লে সেখানে চলে আসে। গ্লে যখন সাইকার কলা ধরে তাকে মারতে যাচ্ছিল তখনই সেখানে সাইকা তৈরি পাখিগুলো এসে এর উপরে হামলা করে দেয়। এমনটা দেখে লুটিয়া সেখানে এসে গ্লেকে বাঁচিয়ে নেয়। তার কিছু সময় পরে আমরা জানতে পারি যে আজকে সাইকা 7 বছর পূর্ণ হলো, তবুও তার বার্থডে সেলিব্রেট করা হচ্ছে না। এটার একমাত্র কারণ হচ্ছে সাইকার মা ছিল এই বাড়ির চাকর, কিন্তু সাইকার এইসবে কোনো যায় আসতো না, কেননা সে এখন এই দুনিয়াটাকে আরো ভালোভাবে জানতে চায়। এই দুনিয়াটির মধ্যে কাগজের দাম অনেক বেশি, এই কারণে সাইকা তার নিজের টেলিসমেন্ট গুলো বানানোর জন্য নিজেই কাগজ তৈরি করতো। আসলে সাইকা এই টেলিসমেন্ট গুলো সাহায্যে তার আগের দুনিয়া থেকে আয়াকাশি গুলোকে সামান করতে পারবে। তখনই সাইকার মেডিফা সাইকার দরজায় এসে করা নাড়ে। আসলে সেখানে এসেছে সাইকাকে তার জ্যাকেটটা দেওয়ার জন্য, যেটা কিনা সে একটি ঝোপের মধ্যে কুড়িয়ে পেয়েছিল। জ্যাকেটটা দেখে সাইকা বুঝে যায় যে কাজটা নিশ্চয় গ্লেই করেছে। তখনই এদেরকে ডিস্টার্ব করার জন্য গ্লে সেখানে চলে আসে। সে সাইকাকে নিয়ে আরেকবার মজা করতে লাগে যে সাইকার কাছে কোনো ম্যাজিক এলিমেন্ট নেই। গ্লে বলে ওঠে আমি খুব তাড়াতাড়ি লর্ডেনিয়া ম্যাজিক একাডেমি যেতে চলেছি, যে একাডেমি থেকে মহান মহান ম্যাজিশিয়ানরা বেরিয়ে আসে। এই কথাটা শুনে সাইকারও ইচ্ছা হয়ে যায় সেই একাডেমির মধ্যে যাওয়ার। তখনই এদের বাবা গ্লেকে ম্যাজিক প্র্যাকটিস করানোর জন্য সেখান থেকে নিয়ে চলে যেতে লাগে। আর আজকে এই প্রথমবার সাইকা তার বাবাকে বলে ওঠে বাবা আমাকেও আপনাদের সঙ্গে নিয়ে চলুন। আমরা জানতে পারি লুপটির কাছে রয়েছে উইন এলিমেন্ট আর গ্লের কাছে আছে ফায়ার এলিমেন্ট। এর সঙ্গে গ্লে উইন ম্যাজিকও ব্যবহার করতে পারে। আজকে এদেরকে সামনে রাখা পাথরগুলোতে অ্যাটাক করতে হবে। তখনই সাইকাকে একটু রাগানোর জন্য গ্লে সাইকাকেও একবার নিশানা লাগাতে বলে। সাইকা আগে এটা ডিসাইড করে নিয়েছিল যে সে তার আসল পাওয়ারকে এই দুনিয়াতে কারো সামনে নিয়ে আসবে না, কিন্তু গ্লে এমনটা করতে সাইকাকে বাধ্য করছে। এখানে সাইকা তার শক্তির অল্প একটি নমুনা এদের সবাইকে দেখিয়ে দেয়, যেটা দেখার পরে এরা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে সাইকা এই ব্লু ফ্লেমটাকে বানিয়েছে মাটির মধ্যে পাওয়া কিছু এলিমেন্টের সাহায্যে, কিন্তু গ্লে তো এটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। গ্লে এটা ভাবছিল যে মনে হয় আমার কিছু ম্যাজিক ওই ছড়িটার মধ্যে থেকে গিয়েছিল, কিন্তু এদের বাবা ব্লেজ এদেরকে বললে ওঠে যে কিছু কিছু সিচুয়েশনে এমনটা দেখা যায় যে নন ম্যাজিক ইউজাররাও আগে গিয়ে ম্যাজিক করা শিখে যায়। এখন আমাদের সাইকা তার বাবাকে বলে ওঠে যে বাবা আমিও এখন ম্যাজিক করা শিখতে চাই, কিন্তু তার বাবা এমনটা করতে পরিষ্কার মানা করে দেয়, কেননা সাইকার কাছে কোনো রকমের ম্যাজিক এলিমেন্ট নেই। কিন্তু সাইকার ম্যাজিকের প্রতি চাহিদা দেখে তার বাবা সাইকার জন্য একটি মাস্টার হায়ার করে, কিন্তু আমাদের সাইকা তবুও এটা মেনে নেয়নি। সে লুকিয়ে লুকিয়ে তার ভাইগুলো ট্রেনিং করা দেখতো। এরকম ভাবেই আরো কিছু বছর কেটে যায়। এরকমই
একদিন সন্ধ্যাবেলা সাইকা তার টেলিসমেন্ট গুলোকে চেক করার জন্য একটা ফক্স সিকিগামিকে সামান করে। আমরা দেখতে পাই এই সিকিগামিটা এখানে আসা মাত্র সাইকাকে জড়িয়ে ধরে নেয়। আমরা জানতে পারি এই ফক্স স্পিরিটটার নাম হচ্ছে ইউকি। ইউকি এর আগের দুনিয়াতে একটা অ্যাডাল্ট ফক্স ছিল, কিন্তু এই দুনিয়ার মধ্যে আসা মাত্র ইউকির বয়স কম বেশি সাইকার মতো হয়ে যায়। আমার তো মনে হচ্ছে এমনটা হয়েছে সাইকার স্পিরিচুয়াল এনার্জির জন্য। সে যাই হোক, সাইকা এখন ইউকিকে আবারও তার আগের দুনিয়াতে পাঠাতে চলেছে। আসলে সাইকা এমনটা করেছে কারণ সে তার টেলিসমেন্ট গুলোকে ভালোভাবে চেক করছিল, কিন্তু ইউকি এখন এখান থেকে আর কোনো মতেই ফিরে যেতে চাইছিল না। এই কারণে সে তার সাইজ ছোট করে সাইকার চুলের মধ্যেই লুকিয়ে যায়। আসলে ইউকি তার আগের দুনিয়াতে থেকে থেকে অনেক বেশি বোর হয়ে গিয়েছিল, এটা একমাত্র কারণ সে এখন তার আগের দুনিয়াতে ফিরে যেতে চায় না। অবশেষে আমাদের সাইকাও তাকে এখানে রাখতে রাজি হয়ে যায়। এইদিকে আমরা বাইরে গ্লেকে দেখতে পাই যে কিনা ইফাকে বকাবকি করছিল, কেননা ইফা ভুল করে গ্লের পোশাক ভিজে ফেলেছিল। কিন্তু এখন ইফাকে তার চোখের সামনে দেখে তার ইচ্ছা অন্য কিছু করার জন্য জেগে গিয়েছিল। গ্লে ইফাকে আজকে রাত্রিরে তার রুমে আসতে বলছিল, তখনই সাইকা তাদের মাঝখানে এসে সবকিছু থামিয়ে দেয়। এমনটা দেখে গ্লে অনেক বেশি রেগে যায়। এই কারণে সে রাগের বসে সাইকাকে একটা জোরে ঘুষি মারতে যাচ্ছিল, কিন্তু আমাদের সাইকা নিমেষের মধ্যে তার ঘুষিটাকে ব্লক করে দেয়। এমনটা দেখে লজ্জিত হয়ে গ্লে সেখান থেকে চলে যায়। তারপরে যখন সাইকাও সেখান থেকে চলে যাচ্ছিল, তখন ইফা সাইকার উপরে একটু বিশ্বাস করে তাকে নিয়ে গিয়ে একটা আহত মনস্টার দেখায়। আসলে ইফা এখন সাইকার কাছে সাহায্য চাইছে যাতে সাইকা একে হিল করে দেয়। সবকিছু ভালোভাবে দেখার পরে আমাদের সাইকাকে সেখান থেকে অন্যদিকে যেতে বলে। তারপরে আমাদের সাইকা এই মনস্টারটির একটি চুল ছিঁড়ে সেটাকে তার টেলিসমেন্টে বেঁধে মনস্টারটাকে সঙ্গে সঙ্গে হিল করে দেয়। ইফা এটা কখনোই জানতো না যে সাইকা হিলিং ম্যাজিকও করতে পারে, কিন্তু তখনই সাইকা ইফাকে বলে ওঠে যে তুমিও কিছুতে কম নও, কেননা তুমি সেই জিনিসগুলোকে দেখতে পাও যেগুলো আমরা কখনোই দেখতে পাই না। এই কথা শুনে ইফা একটু মুচকি হেসে কথাটাকে ঘোরানোর চেষ্টা করছিল, কিন্তু সাইকা এটা আগে থেকে বুঝে গিয়েছিল যে ইফা স্পিরিচুয়াল এনার্জি গুলোকে পরিষ্কার ভাবে দেখতে পায়। আর শুধু তাই না, ইফা এই স্পিরিচুয়াল এনার্জি গুলোকে কন্ট্রোল করে সাইকার জ্যাকেটটিকে খুঁজেছিল, কিন্তু আমার মনে হয় না ইফা এখনো পুরোপুরি ভাবে স্পিরিচুয়াল এনার্জি গুলোকে কন্ট্রোল করতে পারে, কেননা একটু জোরে কথা বলার কারণে স্পিরিচুয়াল এনার্জি গুলো সেখান থেকে উধাও হয়ে যায়। কিন্তু আমাদের সাইকা অনেক লম্বা সময় ধরে এমনই একজনের খোঁজ করছিল যে কিনা স্পিরিচুয়াল এনার্জি গুলোকে কন্ট্রোল করতে পারবে। তারপরে সাইকা ইফাকে তার একটা ফায়ার এলিমেন্ট দেয় এবং বলে ওঠে ইফা এখন তুমি এটাকে কন্ট্রোল করার চেষ্টা করো। কিন্তু আমরা দেখতে পাই ইফা স্পিরিচুয়াল এনার্জি গুলো তার কথাগুলো শুনছিল না। এই কারণে ইফা যখন রেগে একটু চিৎকার করে ফেলে, তখনই সঙ্গে সঙ্গে তার স্পিরিচুয়াল এনার্জি গুলো উধাও হয়ে যায়। এমনটা দেখে সাইকা অনেক আনন্দিত হয়ে গিয়েছিল, কিন্তু স্পিরিচুয়াল এলিমেন্ট গুলোকে কন্ট্রোল করার জন্য ইফা এখনো অনেক দুর্বল। এই কারণে সাইকা এটা সিদ্ধান্ত নেয় যে এখন থেকে আমি ইফাকে শেখাবো যে স্পিরিচুয়াল এলিমেন্ট গুলোকে কিভাবে কন্ট্রোল করতে হয়। তার পরের দিন থেকে সাইকা প্রতিনিয়ত ইফাকে ট্রেনিং দিতে লাগে। এমনটা করতে করতে এই দুনিয়ার মধ্যে সাইকার আরো কিছু বছর কেটে যায়। এখন সাইকা 12 বছর বয়সে পা দিয়েছে, কিন্তু প্রতিবারের মতো এইবারে সাইকার বার্থডে নিয়ে কারো যায় আসে না। তখনই একটা মেয়ে দৌড়ে এসে সবাইকে বলে ওঠে যে আমাদের কাসলের দিকে একটা বিরাট বড় মনস্টার এগিয়ে আসছে। সেই মুহূর্তে তাদের পুরো ঘরটা কাঁপছিল। আমরা দেখতে পাই গ্লে ভয়ের চোটে সেখান থেকে একটি সুরক্ষিত জায়গায় পালিয়ে যায়। আমরা দেখতে পাই সেখানে অনেক বড় একটা মাড মনস্টার ছিল যে কিনা ইফা এবং সেখানে থাকে একটি মেডের উপরে হামলা করে দেয়। কিন্তু আমরা দেখতে পাই তখনই সাইকার ফায়ার এলিমেন্ট মনস্টারদের হাত থেকে দুজনকে বাঁচিয়ে নেয়। এর মানে একটাই দ্বারা যে ইফা এখন ফায়ার এলিমেন্ট কন্ট্রোল করতে শিখে গেছে। তখনই সাইকা সেই মাড মনস্টারটাকে তার পেছনে নিয়ে এসে তাকে পয়জন অ্যানি ফ্লেম দিয়ে সেই মনস্টারটাকে হারিয়ে দেয়। এমনটা যে সাইকা করেছে কেউ এটা বিশ্বাসই করতে পারছিল না, কিন্তু সাইকাকে এমনটা করতে তার বাবা ব্লেসও দেখে ফেলেছিল। তারপরে আজকে এই প্রথমবার এই ঘরের মধ্যে সাইকার সঙ্গে ভালো ব্যবহার হচ্ছিল, কিন্তু গ্লে সাইকাকে মোটেও সহ্য করতে পারছিল না। কিন্তু আজকে সাইকা যে কাজটি করেছে সেটার জন্য সাইকার বাবা তার উপরে অনেক ইমপ্রেস হয়ে আছে এবং বলে ওঠে বলো সাইকা তুমি কি চাও। তখনই সাইকা উঠে দাঁড়িয়ে বলে ওঠে যে আমি এত বছর ধরে নিজের দমে ম্যাজিক শিখে নিজেকে এমনটা গড়ে তুলেছি, এই কারণে আমি চাই আমার এই শক্তিগুলো এই এম্পায়ারের ভালো কাজের জন্য ব্যবহার হোক। এই কারণে আমিও আমার ভাইয়ের মতো লর্ডনিয়া ম্যাজিক একাডেমিতে পড়তে চাই। এই কথা শুনে গ্লে সঙ্গে সঙ্গে হতবাক হয়ে যায়। অবশেষে ব্লেজো সাইকাকে লর্ডনিয়া ম্যাজিক একাডেমি পাঠাতে রাজি হয়ে যায়, কেননা ব্লেজো এটা নিজের চোখে দেখেছিল যে সাইকা ম্যাজিক শেখার জন্য কত পরিশ্রম করত। কিন্তু সাইকা তার বাবাকে আরেকবার বলে ওঠে যে আমার সঙ্গে ইফাকেও সেখানে পাঠানো হোক। এই কথা শুনে ইফা অনেক অবাক হয়ে গিয়েছিল, কিন্তু সাইকার বাবা এমনটা করতে সরাসরি মানা করে দেয়, কেননা ইফাও সাইকার মতো বিনা ম্যাজিকে জন্মেছিল। এই কথা শুনে সাইকা তার বাবার কাছ থেকে কিছু সময় চায়। তারপরে একদিন সাইকা ইফাকে বলে ওঠে এখন সময় হচ্ছে তোমার নিজেকে প্রমাণ করা। তুমি এখন তোমার স্পিরিচুয়াল এলিমেন্টের সাহায্যে যত বড় করতে পারবে তত বড় একটা ফায়ারবল কাস্ট করো। ইফা তো নিজে থেকে কনফিডেন্ট ছিল না, কিন্তু সেও সাইকার সঙ্গে লর্ডনিয়া ম্যাজিক একাডেমি যেতে চাইছিল। এই কারণে সাইকা তাকে যেমনটা বুঝিয়েছিল ইফা তার থেকে অনেক বড় একটা ফায়ারবল
কাজ করে দেয়। এটা একটা মিড লেভেলের হামলা ছিল, যে হামলাটা এখানকার সবাইকে অবাক করে দিয়েছিল। এখন ইফাকে সেখানেও পাঠাতে ব্লেজ রাজি হয়ে গিয়েছিল, কিন্তু গ্লে পুরোপুরি ভাবে এটার বিপক্ষে ছিল, কেননা এদের পরিবারের মধ্যে দুটো ছেলে একই কাজ করতে পারবে না। ব্লেজ এই কথাটাকে মানতো, এই কারণে উনি গ্লেকে মিলিটারিতে ভর্তি করার সিদ্ধান্ত নেয়। কেননা গত বছরে গ্লে নিজেকে ইমপ্রুভ করার জন্য কোনো পরিশ্রম করেনি, সে বেশিরভাগ সময় তার বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতো, তরল নিয়ে খেলতে খেলতে নিজের মূল্যবান সময়গুলোকে নষ্ট করত। এই কথাগুলো শুনে সহ্য করতে না পেরে গ্লে সাইকার সঙ্গে একটা ডুয়েল করা চ্যালেঞ্জ দিয়ে দেয়। এই ডুয়েল ম্যাচে যে ভাই জিতবে সে যাবে লর্ডেনিয়া ম্যাজিক একাডেমি, আর এই ডুয়েলে যে ভাই হারবে তাকে এই ঘর ছেড়ে সারা জীবনের মতো চলে যেতে হবে। তাদের বাবারও এতে কোনো আপত্তি ছিল না, এই কারণে উনি বলে উঠলেন তাহলে এই ডুয়েলটা কাল সন্ধ্যার আগে শুরু হবে, আর হ্যাঁ তোমরা এই লড়াইয়ে হাই লেভেলের ম্যাজিক এবং আসল তলোয়ার ব্যবহার করতে পারবে না, আর আমি হব এই ব্যাটেলের জাজ। তারপরে যখন সাইকা কালকের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছিল তখনই সেখানে তার বড় ভাই লুপটি চলে আসে। আসলে লুপটি এখানে এসেছে সাইকাকে বার্থডে উইশ করার জন্য, এবং তারই সঙ্গে সে সাইকার জন্য ছোট্ট একটি উপহারও নিয়ে এসেছে। উপহার হিসাবে লুপটি একটা পেন এনেছিল, কেননা সাইকা পড়াশোনার দিক থেকে অত্যন্ত মেধাবী। আর হ্যাঁ সাইকা, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, আমার মনে হয় আমি তোমাকে কখনো বড় ভাই হিসেবে ট্রিট করিনি। আসলে আমি এটা কখনোই বুঝতে পারিনি যে আমি আমার ছোট ভাইয়ের সঙ্গে আসলে কি কথা বলবো, কিন্তু সাইকা আমি সত্যি অনেক হ্যাপি আছি, কেননা তুমি আমাদের সাহায্য ছাড়া এখন অনেক স্ট্রং হয়ে গেছো। আর হ্যাঁ সাইকা, আরেকটা কথা, কালকে ব্যাটেলে তুমি গ্লের উপরে একটু দয়া দেখিও। এই কথা বলে লুপটি সেখান থেকে চলে যায়। তারপরে যখন সাইকা লুপটি দেওয়া সে পেনটাকে ভালোভাবে দেখছিল তখনই তার রুমের মধ্যে জোরে একটা বাতাসের ঝটকা এসে যায়। তারপরে যখন সাইকা জানালার কাছে গিয়ে পৌঁছায় তখন সে বাইরে গ্লেকে দেখতে পায়। আসলে গ্লে এই মুহূর্তে সাইকার সঙ্গে লড়াই করতে চায়। আসলে ব্যাটেলের রুল গুলো গ্লে মোটেও মেনে নিতে পারবে না, এই কারণে সে এখন বলে ওঠে এই লড়াইটা ঠিক ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে কেউ অজ্ঞান বা হার না মেনে নেয়। তারপরে আমরা দেখতে পাই গ্লে অনেক বেশি রেগে একটা ফায়ার টর্নেডো দিয়ে সাইকার উপরে হামলা করে দেয়, কিন্তু আমরা দেখতে পাই এই হামলার পরেও সাইকার কিছুই হয়নি। এমনটা দেখে গ্লে আরো অনেক বেশি রেগে সাইকার উপরে নানান ধরনের হামলা করতে লাগে, কিন্তু আমরা দেখতে পাই গ্লের কোনো হামলাই সাইকার ব্যারিয়ারকে ভাঙতে পারছিল না। আর এখন সময় এসে গেছে সাইকার হামলা করা। সাইকার নিমেষের মধ্যে তার একটি টেলিসমেন্টের সাহায্যে গ্লেকে ফ্রিজ করে দেয়। তারপরে সাইকা সে টেলিসমেন্টের একটি হাত ভেঙে দেয়, কিন্তু গ্লের হাত কিন্তু সত্যি সত্যি ভাঙেনি। আপনারা ধরে নিতে পারেন এটা হচ্ছে এক ধরনের গেনজুৎসু। তারপরে আমরা দেখতে পাই গ্লে হার মানার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। গ্লে এটা ভাবছিল যে সাইকা তার ভাগ্যের জোরে এমনটা করতে পারলো, কিন্তু সে এটা জানতো না এই সমস্ত কিছু সাইকার প্ল্যান অনুযায়ী হয়েছিল। আসলে এই প্ল্যানটা সাইকা গত কয়েক মাস ধরে বানাচ্ছিল। সাইকা তার নিজেরই একটি শিকিগামিকে পাঠিয়ে সেই মাড মনস্টারটাকে এখানে আসতে বাধ্য করেছিল। সমস্ত বিষয়গুলো দেখার পরে ইউকি সাইকাকে জিজ্ঞেস করে যে তুমি তো নিমেষের মধ্যে সেই সমস্ত কিছু অ্যাচিভ করে নিতে পারবে যেটা তোমার প্রয়োজন, আর তুমি পাগলের মতো এইসব কিছু অ্যাচিভ করার জন্য এত কেন পরিশ্রম করছো? এর উত্তরে সাইকা ইউকিকে বলে ওঠে আমি ঠিক এটার জন্যই আগের দুনিয়াতে মরে গিয়েছিলাম, কেননা আমি সেই সময় চালাক ছিলাম না। এই কারণে আমি এই দুনিয়াতে যা কিছু করব সবই আমার প্ল্যান অনুযায়ী, যাতে আগের দুনিয়ার মতো আমাকে এই দুনিয়ার মধ্যেও ধোকা না খেতে হয়। তারপরে দিন সাইকা এবং ইফা লর্ডেনিয়া ম্যাজিক একাডেমির উদ্দেশ্যে বেরিয়ে যায়। সাইকা সারা রাত জেগে ইফাকে পড়িয়েছিল। আসলে যদি সেখানে সাইকার সঙ্গে ইফাকেও থাকতে হয় তাহলে ইফাকেও সেখানে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। তারপরে লুপটির কাছ থেকে আমরা জানতে পারি যে লর্ডেনিয়াস ম্যাজিক একাডেমি পৌঁছাতে এদের টোটাল 7 দিন সময় লাগবে। এর মানে এখন সাইকা আরো 7 দিন সময় পেয়ে গেছে ইফাকে ভালোভাবে পড়ানো। রাস্তায় চলাকালীন সাইকা ইফাকে একটা এলিমেন্টাল নকেট দেয়। আসলে এই নকেটার প্রভাবে আলাদা আলাদা এলিমেন্ট গুলো ইফার দিকেই প্রভাবিত হবে। সাইকার এখন উদ্দেশ্য হচ্ছে ইফাকে আরো অনেক বেশি স্ট্রং করে তোলা, কেননা আগে গিয়ে ইফা সাইকার অনেক কাজে আসবে। আমরা জানতে পারি এই 7 দিন সাইকার জন্য একটা কঠিনতর হতে চলেছে, কেননা যে কোনো গাড়িতে বসলেই তার মোশন থিকনেস হয়ে যায়। সে যাই হোক যেমন তেমন ভাবে টানা 7 দিন কেটে যায় এবং ফাইনালি তারা তাদের গন্তব্য লর্ডেনিয়ায় পৌঁছে যায়। আর এইদিকে আমরা মেনশনের মধ্যে ব্লেজকে দেখতে পাই। আসলে ব্লেজ এখন সাইকার কথাই ভাবছিল। ব্লেজের এখন পুরানো একটা দিনের কথা মনে পড়ে যায়। অতীতে একদিন রাত্রি একটি অচেনা মেয়ে সাইকাকে ব্লেজের হাতে তুলে সেখান থেকে চলে গিয়েছিল। সে সময় ব্লেজ এটা ভেবেছিল যে সাইকা নিশ্চয় তার ছোট ভাই গিলবার্টের ছেলে। আসলে গিলবার্ট গ্রাজুয়েট হওয়ার পরে পরে একজন অ্যাডভেঞ্চারার হয়ে গিয়েছিল, আর হঠাৎ করে একটি মিশন চলাকালীন গিলবার্ট ডেমনদের এলাকা থেকে উধাও হয়ে গিয়েছিল। যেহেতু সাইকা চুল ছিল ব্রাউন এবং চোখ ছিল কালো, এমনটা দেখে ব্লেজ সন্দেহ করেছিল যে সাইকা নিশ্চয়ই গিলবার্ট এবং একটি ডেমনের ছেলে। কিন্তু ব্লেজ যখন সাইকার মানা টেস্ট করেছিল তখন কিন্তু সে সাইকার মধ্যে কোনো ম্যাজিক দেখতে পায়নি। এমনটা দেখে ব্লেজ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। আরো কিছু সময় পরে যখন একদিন ব্লেজ সাইকাকে ব্লু ফ্লেম ক্রিয়েট করতে দেখতে পায় তখন থেকে ব্লেজের সন্দেহ আরো অনেক বেশি বেড়ে গিয়েছিল। এখন ব্লেজ এটা একটু হলেও আফসোস করছে যে উনি গ্লের সঙ্গে এটা উচিত করেনি, কিন্তু উনি এই কথাটাও ভেবেছিলেন যদি গ্লের জায়গায় সাইকাকে
মিলিটারির মধ্যে ভর্তি করে দেওয়া হতো, মনে হয় সাইকা আরো অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যেত। আর এখন এই সবকিছু সাইকার নিজেরই হাতে রয়েছে, যে সে একজন ডেমন কিং হবে নাকি একজন হিরো। যেটা একবার গিলবার্টের মুখ থেকে শুনেছিল যে লর্ডেনিয়া ম্যাজিক একাডেমি সত্যি অনেক ভালো। গিলবার্টের ওই কথাটার উপরে বিশ্বাস করে সাইকাকে সেখানে পাঠিয়েছে। আর এইদিকে আমরা এখন সাইকাকে দেখতে পাই, তার অবস্থা এখন অনেক বেশি খারাপ হয়ে আছে। এইসবের মধ্যে সাইকা ইফাকে বলে ওঠে যে এই রুমের পাশে তোমার রুম আছে, কিন্তু ভাই লিটারালি ইফার মনে তো অন্য কিছুই চলছিল। তখন ইফা সাইকাকে বলে ওঠে যে আমি কি রাত্রিরে এখানে আসতে পারি। ভাই লিটারালি আমাদের ভোলা ভালা সাইকা ইফার কোনো ইশারাই বুঝতে পারেনি। এইটা ভাবছিল যে ইফা রাত্রিরের খাবার দাবার নিয়ে চিন্তা করছে। এই কথা ভেবে সাইকা ইফাকে বারণ করে দেয়, কেননা এই মুহূর্তে সাইকা যেমন অবস্থা মনে হয় না সে এখন দুদিন কিছু খেতে পারবে। এই কারণে ইফা উদাস হয়ে সেখান থেকে চলে যায়। ইফা সেখান থেকে চলে যাওয়ার পরে ইউকি বাইরে বেরিয়ে এসে সাইকার উপরে চিল্লাতে লাগে। সে বলে ওঠে একটা চাকরের এত ক্ষমতা যে সে আমার শক্তিশালী মাস্টারের কাছ থেকে ভালোবাসার আশা করছে। ভাই তবু আমাদের ভোলা বালা সাইকা ইউকির কথাটাও বুঝতে পারলো না। সাইকা এটা ভাবছিল যে একটা সিকিগামি মানুষের চিন্তা ভাবনা কিভাবে বুঝতে পারবে। এই কারণে সাইকা ইউকির সমস্ত কথাকে ইগনোর করে দেয়। তার পরের দিন একাডেমি পৌঁছানোর পরে এরা জানতে পারে যে এখানে এন্ট্রান্স এক্সাম দেওয়ার আগে তাদেরকে একটা ক্রিস্টাল বলের উপরে হাত রাখতে হবে। আর এমনটা করা হচ্ছে তার একমাত্র কারণ হলো তারা স্টুডেন্টদের ম্যাজিক এলিমেন্ট গুলো জানতে চায়। আমরা দেখতে পাই ইফার কাছে রয়েছে উইন্ড এবং ফায়ার ম্যাজিক। তারপরে সবাই যখন এটা জানতে পারে যে সাইকা একটা ধনী বংশের ছেলে এবং তার সাথে ইফা হচ্ছে তার মেয়ে, এই কথা জানার পরে এরা সবাই সাইকার উপরে ইমপ্রেস হয়ে যায়। কিন্তু এরাও যখন এটা জানতে পারে যে সাইকার কাছে কোনো ম্যাজিক এলিমেন্ট নেই, তবুও সাইকা ম্যাজিক একাডেমিতে পড়তে এসেছে, এই বিষয়টা নিয়ে তারা অনেক মজা করতে লাগে। তখনই সেখানে একটি মেয়ে সবাইকে সেখান থেকে দূরে সরতে বলে এগিয়ে গিয়ে ম্যাজিক ক্রিস্টালের উপরে হাত রেখে দেয়। আর এমনটা করার পরে সেই ম্যাজিক ক্রিস্টালটা অনেক বেশি উজ্জ্বল হয়ে যায়। এর মানে একটাই দাঁড়ায় যে এই মেয়েটার কাছে 4 ধরনেরই ম্যাজিক এলিমেন্ট আছে। এই মেয়েটাকে দেখার পর সাইকারও কিছু অনুভব হয়েছিল। তখনই সাইকা হঠাৎ করে মেয়েটাকে ধন্যবাদ বলে ফেলে। এমনটা শোনার সঙ্গে সঙ্গে সেই মেয়েটা সাইকার উপরে রেগে যায়, কেননা আজকে প্রথমবারই তারা একে অপরকে দেখছে। এই মেয়েটা সাইকাকে অনেক বকাবকি করছিল, কিন্তু সাইকা তো শুধুমাত্র এই মেয়েটাকে ভালোভাবে দেখছিল, কেননা এই মেয়েটার চেহারা সেই মেয়েটার সঙ্গে মিলে যাচ্ছে যে মেয়েটা সাইকার আগের দুনিয়াতে সাইকাকে ধোকা দিয়ে মেরেছিল। সে যাই হোক এন্ট্রান্স এক্সাম এখন শুরু হয়ে যায়, কিছু সময়ের মধ্যে সেটা শেষও হয়ে যায়। কিন্তু এখন ইফাকে দেখে এমনটা মনে হচ্ছে যে সে এখন অনেক বেশি ভয় পেয়ে আছে, কেননা তার এক্সাম খুব একটা ভালো যায়নি। কিন্তু ভালো নাম্বার অ্যাচিভ করার জন্য এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম বাকি আছে। আমরা দেখতে পাই এক্সামে আছে টোটাল 6টি টার্গেট, আর এখন এখানকার প্রত্যেক স্টুডেন্টকে এই 6টি টার্গেটের মধ্যেই নিশানা লাগাতে হবে। এখানকার বেশিরভাগ স্টুডেন্টদের কাছে একটি করেই ম্যাজিক এলিমেন্ট ছিল। তার কিছু সময় পরে ইফা সেখানে এসে তার ফায়ার এলিমেন্ট ব্যবহার করে সামনে টার্গেটটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে সেখানকার সবাইকে অবাক করে দেয়। তারপরে যখন ইফা তার উইন এলিমেন্টটাকে ব্যবহার করলো, এমনটা দেখে সাইকা অনেক অবাক হয়ে যায়। আমরা জানতে পারলাম যে ইফা সাইকাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিল, যে সে এখন উইন এলিমেন্টাল গুলো ব্যবহার করতে পারে। ভাই লিটারালি এমনটা দেখে আমাদের সাইকা অনেক আনন্দিত হয়ে গিয়েছিল। আর এখন সময় এসে গেছে সাইকা। ভাই লিটারালি সাইকার প্রত্যেকটি ম্যাজিক স্পেল এখানকার সবাইকে অনেক বেশি অবাক করে দিচ্ছিল। সাইকা এখানকার 3টি টার্গেটকে ডিস্ট্রয় করে দিয়েছিল, কিন্তু সাইকা এখানে লাইট, ডার্ক এবং উইন্ড এলিমেন্টকে ছেড়ে দিয়েছিল, কেননা সে এখনো পর্যন্ত এগুলোতে এক্সপার্ট হতে পারেনি। সে যাই হোক সাইকাকে এমনটা করতে দেখে এই প্র্যাকটিক্যাল এক্সামের ইনস্ট্রাক্টর লিটারালি অনেক বেশি অবাক হয়েছিল, কেননা প্রতি বছরের তুলনায় এই বছরের ক্যান্ডিডেট গুলো অনেক বেশি পাওয়ারফুল, বিশেষ করে ইফা এবং সাইকা। কিন্তু এখানে আরো একজন ছিল যে সে এখানে আসা মাত্র সরাসরি 4টে টার্গেটকে ডিস্ট্রয় করে ফেলে। এই এক্সামের ইনস্ট্রাক্টর এটা ভাবছিল যে এই মেয়েটা হচ্ছে গল্পের একজন হিরো। গল্পের অনুসারে যখন ডেমন লর্ড আবার এই দুনিয়াতে জন্ম নেবে, তখন তারই সঙ্গে হিরো মানুষদের দুনিয়াতে জন্মগ্রহণ করবে। তারই কিছু সময় পরে আমরা দেখতে পাই এন্ট্রান্স এক্সামের রেজাল্ট এখন বেরিয়ে গেছে। আমরা দেখতে পাই সাইকা এই পুরো একাডেমির মধ্যে নাম্বার 3-তে পজিশন পেয়েছিল, আর ইফা পেয়েছিল 2nd পজিশন। এমনটা দেখে সাইকাও অনেক অবাক হয়েছিল। আর এই এন্ট্রান্স এক্সামে পুরো একাডেমির মধ্যে টপ করেছে এই মেয়েটা। আমরা জানতে পারি এই মেয়েটার নাম হচ্ছে আমু। সেদিনই সন্ধ্যাবেলা সমস্ত স্টুডেন্টদেরকে একাডেমির ডোমের মধ্যে শিফট করে দেওয়া হয়। ইফাকে এই বিষয়টা মোটেও ভালো লাগছিল না, ছেলে এবং মেয়েদের ডোম আলাদা আলাদা রয়েছে। এরকমই হাঁটতে হাঁটতে হঠাৎ করে সাইকা সামনে অদ্ভুত কিছু একটা অনুভব করে। আমরা দেখতে পাই সেখানে অনেকগুলো ডার্ক এলিমেন্ট বাতাসের মধ্যে ভাসছিল। তখনই সেখানে সাইকা এবং ইফা দেখতে পায় যে কেউ এখানে ম্যাজিক টেলিপোর্টেশন সার্কেল বানিয়ে রেখেছিল। সাইকা ভাবছে যে হতে পারে কোনো একটা বিপদ খুব তাড়াতাড়ি এই একাডেমির মধ্যে আসতে চলেছে। সাইকা ইফাকে এই বিষয়টা থেকে দূরে রাখার জন্য তার সামনে এই বিষয়টা একাডেমির হাতে ছেড়ে দেয়, কিন্তু এই জায়গাটাকে স্কাউট করার জন্য সাইকা তার কিছু টেলিসমেন্ট গুলোকে এখানে ছেড়ে দেয়। আর এখন একাডেমির ভেতরে আমরা দেখতে পাই যে এন্ট্রান্স সেরেমনি এখন শুরু হয়ে গেছে, যেখানে আম্মু তার নিজের স্পিচ দিচ্ছিল। তখনই হঠাৎ করে সেখানে কিছু মনস্টার চলে
আসে। সম্ভবত এই মনস্টার গুলো এখানে কোনো একজনকে খুঁজছিল। এই মনস্টার গুলোর ভয়ে সমস্ত স্টুডেন্টরা এইদিকে ওইদিকে দৌড়ে পালাতে লেগেছিল। আর এই একাডেমির টিচার গুলো তাদের দিক থেকে পুরোপুরি চেষ্টা করছিল এই মনস্টার গুলোকে আটকে রাখা, কিন্তু এদের একটা ম্যাজিক স্পেল এই মনস্টার গুলোর কোনো ক্ষতি করতে পারলো না। তখনই হঠাৎ করে একটি মনস্টার টিচারের উপরে হামলা করে দেয়। সাইকা পেছনে দাঁড়িয়ে তার টেলিস্মেন্টের সাহায্যে যখন সেই মশাটাকে মারতে যাচ্ছিল, তখনই তাদের মাঝখানে আম্মু এসে সেই টিচারটাকে বাঁচিয়ে নেয় এবং সে তার উইন ম্যাজিক ব্যবহার করে মনস্টার গুলোকে একটু পেছনে করে দেয়। এরই ফাঁকে আম্মু এখান থেকে সবাইকে পালাতে বলে। সাইকা এই মনস্টার গুলোর মধ্যে অদ্ভুত কিছু একটা নোটিস করছিল। এই বিষয়টা ভালোভাবে বুঝে যখন সাইকা তার সিকিগামির সাহায্যে যখন বাইরে দেখে, তখন সে দেখতে পায় টেলিপোর্টেশন সার্কেলের পাশে আরেকটি মনস্টার এই মনস্টার গুলোকে কাস্ট করছিল। তারপরে যখন ইফার নজরে একটু সরে যায়, এই ফাঁকে সাইকা তার টেলিস্মেন্টের সাহায্যে এখান থেকে বাইরে টেলিপোর্ট হয়ে যায়। আর এইদিকে আমরা দেখতে পাই সাইকা হাঁটতে হাঁটতে মনস্টারটার কাছে গিয়ে পৌঁছে যায়। এই মনস্টারটা সাইকাকে একটা বাচ্চা ভেবে এইখান থেকে চলে যেতে বলে, কিন্তু আমাদের সাইকা তার কোনো কথাই শুনলো না। এমনটা দেখে এই মনস্টারটা সঙ্গে সঙ্গে সেইখানে 3টে মনস্টারকে সামান করে। আমরা দেখতে পাই সাইকা নিমেষের মধ্যে 2টো মনস্টারকে জানে মেরে একটিকে আটকে নেয়। এমনটা দেখে এই মনস্টারটা অনেক বেশি রেগে যায়। এই কারণে সে তার টেলিপোর্টেশন ম্যাজিক ব্যবহার করে অনেকগুলো অস্ত্র সেখানে সামান করে। নিমেষের মধ্যে এই মনস্টারটা তার তরোয়াল দিয়ে সাইকা টেলিস্মেন্ট গুলোকে ডিস্ট্রয় করে দেয়। এত কিছুর পরে মনস্টারটা না থেমে সাইকাকে অনেক বেশি ইনজার্ট করে ফেলে। তার ঠিক পরে এই মনস্টারটা ডার্ক ম্যাজিক ব্যবহার করে নিমেষের মধ্যে সাইকার পেছনে চলে আসে। আর আমরা দেখতে পাই চোখের পলকে এই মনস্টারটা সাইকার একটি হাত কেটে দেয়। কিন্তু আমরা দেখতে পাই সাইকা যেমন তেমন ভাবে এই মনস্টারটাকে জিজ্ঞেস করে যে আসলে তোমাদের উদ্দেশ্যটা কি। কেননা সাইকা এটা আগে বুঝে গিয়েছিল যে এই সমস্ত মনস্টার গুলো তাদের চোখ দিয়ে কোনো একজনকে খোঁজাখুঁজি করছিল। সে যাই হোক, এই সমস্ত বিষয়ে সাইকার এত বেশি ইন্টারেস্ট দেখে এই মনস্টারটা সাইকাকে সমস্ত কথা বলতে লাগে। এই মনস্টারটার কাছ থেকে আমরা জানতে পারি যে এরা এখানে এসেছে হিরোকে খোঁজার জন্য। কেননা আজ থেকে প্রায় 12 বছর আগে মনস্টারদের নিয়ে একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে আগামী 12 বছরের মধ্যে পৃথিবীতে একটি এমন মানুষ জন্ম নেবে যার কাছে ডেমন লর্ডকে হারানোর ক্ষমতা থাকবে। কিন্তু আমরা এখন সেই ব্যক্তিটাকে খুঁজে বেড়াচ্ছি। সেই ব্যক্তিটা শক্তিশালী হওয়ার আগেই আমরা তাকে জানে মেরে দেব। আমাদের ভবিষ্যৎবাণীতে এটা উল্লেখ ছিল যে সেই হিরোর চুল ব্রাউন হবে। এই কথাগুলো শুনে সাইকা এটা বুঝে যায় যে ওই হিরোটা নিশ্চয়ই আম্মুই হবে, কেননা তারও চুল হচ্ছে ব্রাউন এবং তাছাড়াও সে সত্যি বাকি মানুষদের থেকে অনেকটাই বেশি পাওয়ারফুল। তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে এই মনস্টারটা সাইকাকে তার নিজের জালে আটকে নিমেষের মধ্যে সাইকার গলা কেটে দেয়। এমনটা করার পরে মনস্টারটা এটা ভাবছিল যে আমি নিশ্চয়ই জিতে গেছি, কিন্তু তখনই মনস্টারটি দেখতে পায় যে সাইকা তার তরলের উপরে চড়ে তার নিজের ছন্দেই কবিতা শোনাচ্ছিল। এমনটা দেখে মনস্টারটা বেশি দেরি না করে একটা নাইফ দিয়ে সাইকার উপরে হামলা করে দেয়। কিন্তু আমরা দেখতে পাই এতো সাইকার কিছুই হয় না। ফাইনালি এখন সময় এসে গেছে সাইকার হামলা করা। সাইকার নিমেষের মধ্যে মনস্টারটাকে একটা ওয়াটার টর্নেডোর মধ্যে ফাঁসে দেয়। কিন্তু আমরা দেখতে পাই নিমেষের মধ্যে মনস্টারটা টেলিপোর্ট হয়ে আরেকবার সাইকার উপরে হামলা করে দেয়। এমনটা দেখে সাইকা বেশি দেরি না করে তার সিকিগামি মনস্টারটার উপরে ছেড়ে দেয়। কিন্তু এই মনস্টারটা আরেকবার টেলিপোর্ট হয়ে তার নিজেরই হাত সাইকার বডিতে ঢুকে দেয়। এমনটা হওয়ার পরে ভাই লিটারালি আমাদের সাইকা একটু মুচকি হাসে। আমরা দেখতে পাই সাইকা এই মনস্টারটার হাত ধরে তার বডিতে অনেক বড় একটা ব্লাস্ট করে দেয়। আর ভাই এত কিছুর পরে আমরা জানতে পারি যে এতক্ষণ ধরে সাইকা তার নিজেরই টেলিস্মেন্ট গুলো ব্যবহার করে তার বডি গুলোকে রিপ্লেস করছিল। কিন্তু সামনে থেকে ধোঁয়াটা সরা মাত্রই আমরা দেখতে পাই এই মনস্টারটা এখনো জীবিত আছে। ভাই লিটারালি এই মনস্টারটা এখন এটা ভাবছে যে মনে হয় সাইকার সমস্ত টেলিস্মেন্ট শেষ হয়ে গেছে। কিন্তু তখনই আমাদের সাইকা তাকে একটা সারপ্রাইজ দিয়ে দেয়। সাইকা নিমেষের মধ্যে তার একটা সিকিগামি যার নাম হচ্ছে মিসুজি তাকে সামান করে। ভাই এমনটা দেখে তো মনস্টারটার পুরো অবস্থা খারাপ হয়ে যায়, কেননা সে এর আগে এরকম ভয়ঙ্কর একটা ড্রাগন ডেমন লর্ডের কাছেও দেখেনি। তারপরে আমরা দেখতে পাই সাইকা মিসুজিকে এই মনস্টারটার উপরে ছেড়ে দেয়। মিসুজির সঙ্গে সঙ্গে গিয়ে এই মনস্টারটাকে খেয়ে ফেলে। কিন্তু আমরা দেখতে পাই মিসুজি ফিরে আসার বদলে সেখান থেকে পালাতে লাগে। সম্ভবত এমনটা হচ্ছে সাইকার দুর্বল বডির কারণে। তবুও সাইকা যেমন তেমন ভাবে প্রচুর কষ্টে তার টেলিসমেন্টের সাহায্যে মিসুজিকে আবারও ভেতরে পাঠিয়ে দেয়। সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে ইউকির কাছ থেকে আমরা জানতে পারি যে এই লড়াই চলাকালীন সাইকা 3 বার মারা গিয়েছিল। আর সে এমনটা করেছে তার একমাত্র কারণ হলো যাতে সে তার পুরনো টেকনিক হিতোগাতাকে টেস্ট করতে পারে। তারপরে যখন সাইকা আবারও একাডেমির মধ্যে ফিরে আসে তখন সে জানতে পায় যে এখানকার সমস্ত মনস্টার গুলোকে আম্মু একাই জানে মেরে দিয়েছে। এই কথা শুনে সাইকা এখন একটা সিদ্ধান্ত নেয় যে সে আম্মুকে তার বন্ধু বানাবে যাতে সাইকা তার পেছনে থেকে তার নিজেরই শক্তিগুলোকে লুকোতে পারবে। কিন্তু ভাই এমনটাতে শুধুমাত্র তখনই সম্ভব হবে যখন আম্মু আমাদের সাইকাকে ভাও দেবে। কেননা ভাই লিটারালি আম্মু বারবার আমাদের সাইকাকে ইগনোর করে। সাইকা তার সঙ্গে যতবারই কথা বলার চেষ্টা করে না কেন আম্মু বারবার সাইকাকে বকতে লাগে। সাইকা তার আগের জীবনটা শক্তিশালী হওয়ার জন্যই কাটিয়ে দিয়েছিল। এই কারণে সে এখন এটা জানে না যে আসলে বন্ধু কিভাবে বানাতে হয়। সে যাই হোক এরকম ভাবে পুরো একটি মাস কেটে যায়। এইসব
এসবের মধ্যে কিন্তু আর একটি বারেও একাডেমির ওপরে কোনো মনস্টাররা হামলা করেনি। ইভা এবং সাইকা যখন তাদের ক্লাসরুমের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ করে তাদের উপরে যখন সবুজ রঙের তরলটা পড়তে যাচ্ছিল তখনই সাইকা তার টেলিস্পেন্ট ব্যবহার করে তাদের দুজনকে সে লিকুইডটার হাত থেকে বাঁচিয়ে নেয়। আমরা জানতে পারি তাদের ইনস্ট্রাক্টর কোডাল এটা ভুল করে উপর থেকে ফেলে দিয়েছিল। ইনস্ট্রাক্টর বলে ওঠে যে এটা হচ্ছে ক্যাটালিস্ট আর এটাকে তৈরি করা হয় ডেমনদের ব্লাড থেকে, আর বর্তমানে এখন আমি এটাকে আমার রিসার্চে ব্যবহার করছি। তারপরে ক্লাসরুমে গিয়ে এরা সবাই জানতে পারে যে পরের সপ্তাহে একাডেমি অ্যানিভার্সারি আসতে চলেছে আর একাডেমির মধ্যে টপ স্কোর করার জন্য আম্মু এবং ইফাকে বেছে নেওয়া হয়েছে এই সেরেমনিতে অংশগ্রহণ করার জন্য। সেখানে তোমাদের দুজনকে বেশি কিছু করতে হবে না, তোমরা নতুন স্টুডেন্টদের রোস্টার গুলো নিয়ে লর্ডেনিয়া ফরেস্টের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে সে টেম্পলের মধ্যে রেখে আসতে হবে। লর্ডেনিয়া ফরেস্ট এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে সাইকার সঙ্গে সেই মশাটার লড়াই হয়েছিল। এই কথাগুলো ভেবে এইসব বিষয়ে সাইকা কিছু অসংকোচ মনে হয়, এই কারণে সে ক্লাস চলাকালীন উঠে দাঁড়িয়ে ইফাকে বলে ওঠে, ইফাকে এই বিষয়টা থেকে দূরে থাকতে বলে যাতে সাইকা নিজেই আম্মুর সঙ্গে সেখানে যেতে পারে। সাইকার কথা শুনে একটি অসংকোচ মনে হলে আমাদের ইফা সাইকাকে সেখানে যেতে নমিনেট করে দেয়। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে এমনটা করার জন্য আমাদের সাইকা ইফার কাছ থেকে ক্ষমা চায়। ইফা এটা ভাবছিল যে সাইকা মনে হয় আম্মুকে পছন্দ করে। সাইকা বলে ওঠে এমনটা কিছুই না, আমি শুধু আম্মুকে আমার বন্ধু বানাতে চাই। এরকম ভাবে আরো কিছুদিন কেটে যায় আর ফাইনালি আজকে আম্মু এবং সাইকাকে রোস্টারটা নিয়ে গেছে টেম্পলের মধ্যে রেখে আসতে হবে। রাস্তা চলাকালীন আম্মু সাইকাকে জিজ্ঞেস করে যে তুমি আমার পেছনে কেন পড়ে আছো, কেননা তোমার কাছে তো আগে থেকে একটা সুন্দর এবং হট চাকরানি রয়েছে। ওই সাইকা তোমার কি তার প্রতি মন ভরে গেছে? সাইকা তাকে বলে ওঠে আমাদের দুজনের মধ্যে এমন কোনো বিষয় নেই। এইসব বিষয়গুলো ভালোভাবে দেখা এবং শোনার পরে আমাদের সাইকা এটা বুঝে উঠতে পেরে গেছে যে আম্মুকে নিশ্চয় নোংরা কথা বলতে ভালো লাগে। এই কথা শুনে আম্মু একটু লজ্জিত হয়ে যায়। তখনই হঠাৎ করে আম্মুর মাথা ব্যথা শুরু হয়ে যায়। তখনই সাইকা এগিয়ে গিয়ে দেখতে পায় যে সেখানে কেউ একজন ম্যাজিক সার্কেল বানিয়ে রেখেছে আর এই ম্যাজিক সার্কেলটা হঠাৎ করে আম্মু এবং সাইকাকে তার নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। আমরা দেখতে পাই এরা দুজন একটা ডাঞ্জনের মধ্যে টেলিপোর্ট হয়ে গিয়েছিল। সেখানে আসা মাত্র কিছু মনস্টার তাদের উপরে হামলা করে দেয়, কিন্তু নিমেষের মধ্যে আম্মু তার ফ্লেম ম্যাজিক ব্যবহার করে তাদেরকে সরাসরি জ্বালিয়ে দেয়। কিন্তু ভাই লিটারালি একটা গোবলিন হর অন্ধকারের মধ্যে লুকিয়ে ছিল, সে নিমেষের মধ্যে আম্মুর উপরে হামলা করে দেয়। কিন্তু আমাদের সাইকা হাসিরামা সেল ইউজ করে উডেন জুসুর সাহায্যে এই গোবলিন হরটার মাথা পুরো থেচকে দেয়। আর এই মনস্টারগুলোকে পরাজয় করার পরে এরা দুজন এখন এখান থেকে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে লাগে। এই ডাঞ্জারটির মধ্যে অনেক বেশি অন্ধকার ছিল, এই কারণে সাইকা তার টেলিস্মেন্ট ব্যবহার করে সেই জায়গাটিকে আলোকিত করে দেয়। আর এমনটা দেখার পরে আম্মু সাইকার উপরে ইমপ্রেসড হয়ে যায়। আর এখন সামনের দিকে এগোতে এগোতে সাইকা সারাক্ষণ ডাঞ্জনের ছাদে তার টেলিস্মেন্ট গুলোকে বিছাতে বিছাতে এগিয়ে যাচ্ছিল যাতে তার শিকিগামি মৌমাছি গুলো তাদের লোকেশন খুব সহজে পেয়ে যায়। তখনই হঠাৎ করে অনেকগুলো মনস্টার তাদের দিকে এগিয়ে আসতে লাগে। এমনটা দেখে আম্মু তাদের মধ্যে একজনের হাত কেটে দেয়, কিন্তু এই মশাটা তার আরেকটি হাত দিয়ে আম্মুর উপরে হামলা করে দেয়, যার কারণে আম্মু একটু পেছনে গিয়ে পড়ে। এমনটা হওয়ার পরে আম্মু সোজা হয়েও দাঁড়াতে পারছিল না। এমনটা দেখার সঙ্গে সঙ্গে সাইকা তার উডেন জুৎসু ব্যবহার করে সমস্ত মশাদেরকে মারতে মারতে আম্মুকে প্রোটেক্ট করার জন্য তার সামনে দাঁড়িয়ে যায়। আমরা দেখতে পাই আম্মু অজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে সাইকা তার একটা জায়ান্ট সেন্টিপিড শিকিগামিকে সামান করে, যে কিনা নিমেষের মধ্যে সমস্ত মশাগুলোকে জানে মেরে দেয়। আর এখন আম্মু সজ্ঞানে আসার পরে দেখতে পায় যে সাইকা সমস্ত মশাদেরকে জানে মেরে দিয়েছে এবং তার সঙ্গে সাইকা আম্মুর ক্ষত জায়গাগুলোকেও হিল করে দিয়েছে। কিন্তু এত কিছুর পরেও আম্মুর মাথা ব্যথা এখনো যায়নি। এইসব দেখে সাইকা এটা বুঝে যায় যে কেউ একজন নিশ্চয়ই আম্মুকে কাজ করে দিয়েছে। তারপরে আমরা দেখতে পাই সাইকা সেখানে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে দেয়, আর এই ব্যারিয়ারটার ভেতরে কোনো ধরনের কাজ করে না। আম্মু বলে ওঠে আমার মাথা ব্যথাটা তখন থেকে শুরু হয়েছিল যখন আমি প্রথমবার একাডেমির মধ্যে এসেছি, কিন্তু আমার এটা কখনোই মনে হয়নি যে আমার উপরে কেউ কাজ করেছিল, কেননা আমার বডির মধ্যে কোনো ধরনের চিহ্ন নেই। তখন সাইকা আম্মুকে বলে ওঠে যে তোমার শরীরে অনেক জায়গা এমন হতে পারে যে জায়গাগুলো তুমি নিজেই দেখতে পাবে না। এই কথা শোনা মাত্র আম্মু তার বডিটাকে ঢাকতে লাগে। সাইকা তাকে বলে ওঠে আমি তোমাকে ওটা দেখাতে বলছি না, কিন্তু আম্মু এখন এটা চায় যে সাইকা যেন তার বডিটা দেখে। আম্মু সাইকাকে অন্যদিকে তাকাতে বলে, তারপরে সে তার সমস্ত জামা কাপড় খুলে ফেলে। কিন্তু ভাই লিটারালি এত কিছু করার পরে সাইকা তার বডিতে কোনো কার্সের চিহ্ন পেল না, যেহেতু তারা সারাক্ষণ এই ব্যারিয়ারের মধ্যে ঢুকে থাকতে পারবে না। এই কারণে সাইকা আম্মুর সমস্ত কাজগুলোকে তার একটি টেলিসমেন্টে শিফট করে দেয়। সাইকার এমন আলাদা আলাদা টেকনিক গুলোকে দেখে আম্মু এখন কনফিউজড হয়ে যায় যে সাইকার কাছে আসলে কোন ম্যাজিক এলিমেন্ট আছে। সে যাই হোক এই বিষয়ে খুব একটা বেশি কথা হয় না। আম্মু আবারও সাইকা এবং ইফার সম্বন্ধে কথা বলতে লাগে, কিন্তু আমাদের সাইকা আবারও বলে ওঠে যে আমার এবং ইফার মধ্যে এরকম কিছুই নেই, আমরা দুজনেই হচ্ছি একটা ফ্যামিলির মতো। কিন্তু আম্মু কোনো মতে এটা বিশ্বাস করছিল
না। নিজের সামনে কোনো রাস্তা দেখতে না পেয়ে সাইকা যে আমি হচ্ছে একজন চাকরানির ছেলে, ছোটবেলা থেকে ইফাই হচ্ছে সেই একজন যে আমাকে সব সময় দেখাশোনা করতো। কিন্তু সে যত যাই হোক না কেন সাইকা তার আগের জীবনের মতো এই জীবনে কারোর উপরেও এতটা বেশি বিশ্বাস করবে না। আম্মু বলে ওঠে যে আমিও তোমার মতোই একলা। আমার মা ছিলেন একজন গিল্ড ওনার এবং আমার বাবা ছিল একজন অ্যাডভেঞ্চারার। ছোটবেলা থেকেই আমাকে লড়াই করতে অনেক বেশি ভালো লাগতো। আমার সামনে মানুষ এবং মনস্টার যাই থাকুক না কেন তাতে কিন্তু আমার কখনো কোনো যায় আসতো না। আমি ছোটবেলা থেকে আলাদা ছিলাম। একদিন একটা মিশন চলাকালীন আমার টিমের অনেক অ্যাডভেঞ্চারাররাই মারা গিয়েছিল, কিন্তু আমরা কয়েকজন মিলে এই মিশনটাকে কমপ্লিট করেছিলাম। মিশন শেষ হওয়ার পরেও এত মৃতদেহ দেখে সবাই যখন অনেক বেশি ভয় পেয়েছিল তখন সেখানে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে বলে উঠেছিলাম যে এক্ষুনি আমাদেরকে আরেকটি মিশন নিয়ে নেওয়া উচিত। ওইটাই ওই সময় ছিল যখন সবাই আমাকে দেখে ভয় পেতে লেগেছিল। এই কারণে এখন আমি এই ম্যাজিক একাডেমিতে এসেছি আরে অনেক বেশি স্ট্রং হওয়ার জন্য। আমাদের সাইকার এমনটা মনে হচ্ছিল না যে আম্মু অনেকটাই অদ্ভুত। সাইকার নজরে আম্মু তো হচ্ছে একটা নর্মাল মানুষ যে কিনা সর্বদা খারাপ কথা বলতে পছন্দ করে। ভাই লিটারালি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আম্মু সাইকার মুখে একটি ঘুষি মেরে দেয়। সে যাই হোক এরা এখানকার সমস্ত মশাদেরকে মারতে মারতে অবশেষে তারা ডানজনের বসের রুমের কাছে গিয়ে পৌঁছে যায়। এটা একটা অনেক বড় জায়ান্ট স্নেক মনস্টার ছিল। তারা এই রুমে ঢোকার সঙ্গে সঙ্গে এই জায়ান্ট স্নেকটা সজ্ঞানে চলে আসে। সাইকা বেশি দেরি না করে এর উপরে উডেন জুৎসু দিয়ে হামলা করে দেয়, কিন্তু এই হামলার কোনো প্রভাবই জায়ান্ট স্নেকের উপরে পড়লো না। উল্টে এই জায়ান্ট স্নেকটা অনেকগুলো বিষাক্ত অ্যাসিড দিয়ে সাইকার উপরে হামলা করে দেয়, কিন্তু আমাদের সাইকা অনায়াসে তার হামলাটাকে ডজ করে নেয়। তারপরে সাইকা বেশি দেরি না করে সেখানে একটি ম্যাজিক্যাল রডকে সামান করে এই জায়ান্ট স্নেকটার মুখের মধ্যে আটকে দেয়। এই সুযোগে আম্মু নিমেষের মধ্যে গিয়ে এই জায়ান্ট স্নেকের মাথায় একটি মাত্র হামলা করে তাকে জানে মেরে দেয়। আর এমনটা করার পরেই আমরা দেখতে পাই আম্মু হঠাৎ করে সাইকাকে জড়িয়ে ধরে নেয়। আমরা জানতে পারি আম্মু এত বেশি আনন্দিত হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে সে তার জীবনে প্রথমবার একটি ডানজন বসকে জানে মারলো। তখনই হঠাৎ করে আম্মু সরাসরি সাইকাকে বলে ওঠে সাইকা তুমি কি আমার সঙ্গে একটা টিম বানাবে। এইসবের মধ্যেই আম্মু এটা খেয়াল করে যে সে দিনে দিন সাইকার সঙ্গে অনেক বেশি চিপকু হয়ে যাচ্ছে। তখনই ইউকি সাইকাকে জিজ্ঞেস করে তুমি তো এটা অনেক আগে থেকে জানতে যে এই ডানজন থেকে বাইরে বেরোনোর রাস্তাটা ঠিক কোথায়, তবু তুমি এত বেশি নাটক কেন করলে। এই কথার উত্তরে সাইকা ইউকিকে বলে ওঠে যে আমার এমনটা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আম্মুকে অনেক বেশি শক্তিশালী করে তোলা, কারণ আগে গিয়ে আম্মু আমার অনেক কাজে আসবে। সেখান থেকে কিছু দূর এগিয়ে গিয়ে তারা একটি রুমে একটি ডেমনের হাত দেখতে পায় যেটার উপরে একটি তরোয়াল গাড়া ছিল। সাইকা এই তরোয়ালটা তুলে আম্মুকে দিয়ে দেয়। সাইকা কিন্তু সেখানে একটা রিংও পেয়েছিল। আমার তো মনে হচ্ছে সম্ভবত এই রিংটা ম্যাজিশিয়ানদের স্ট্রেংথকে অনেকটা বেশি ইনক্রিজ করে দেয়। এইসবের মধ্যে আম্মু সাইকাকে জিজ্ঞেস করে যদি আমরা দুজনে অ্যাডভেঞ্চারার হয়ে যাই তাহলে কি তুমি এর পরে আমার সঙ্গে আর কোনো অ্যাডভেঞ্চারারে যেতে চাইবে। আমাদের সাইকাও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপরে এরা দুজন ডানজন থেকে বাইরে বেরিয়ে এসে তাদের সঙ্গে ঘটাই সমস্ত ঘটনাগুলোকে তাদের ইনস্ট্রাক্টরকে বলে দেয়, কিন্তু সাইকা এখানে আমুর কাজের সম্বন্ধে কোনো কিছুই বলেনি। এইসবের মধ্যে সাইকার কাছ থেকে আমরা জানতে পারি যে কোডেলি হচ্ছে সেই ব্যক্তি যে কিনা জঙ্গলের মধ্যে ম্যাজিক্যাল সার্কেল বানিয়েছিল। পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাওয়ার পরে সাইকা একে তার আসল রূপে আসতে বলে। তখনই আমরা জানতে পাই যে কোডেল হচ্ছে একটা মানুষ যে কিনা ডেমনের দিক থেকে জাসুসি করে। এখন যেহেতু সমস্ত সত্যিটা সাইকা জেনে গেছে এই কারণে কোডেল এখন সাইকাকে জানে মারতে চায়, কিন্তু কোডেল তো এই কথাটা শুনে আরো একটু অবাক হয়ে যায় যে সাইকা সেই ম্যাজিক কাস্টের সম্বন্ধে ও জানে যেটা কিনা আমুর গায়ে লেগেছিল ডেমনদের ব্লাড থেকে। আর এমনটা ঠিক তখন হয়েছিল যখন এন্ট্রান্স সেরেমনির মধ্যে আম্মু একটি মনস্টারকে মেরেছিল। আর কোডেল কিন্তু এই কাজটা ইফা এবং সাইকার উপরেও ছড়াতে চেয়েছিল। আর সাইকা এই সমস্ত কিছু জানতে পেরেছিল কোডেলেরই একটি মনস্টারের কাছ থেকে। এখন কোডেলের সামনে সাইকা মনস্টারটাকে জানে মেরে দেয় এবং এই ডেমনটার পুরো রক্ত সাইকার পুরো বডির উপরে ছড়িয়ে যায়। এমনটা দেখে কোডেল আরো বেশি হতবাক হয়ে যায়, কেননা কোনো মানুষের পক্ষে এত বেশি ডেমন ব্লাড সহ্য করার ক্ষমতা থাকে না। কিন্তু আমরা দেখতে পাই সাইকা তো এই কাজটাকে সরাসরি তার উপরে শিফট করে দেয়, যার প্রভাবে ইনস্টারটা সঙ্গে সঙ্গেই মারা যায়। তার ঠিক পরে আমরা জানতে পারি যে সাইকা কোডেলের আসল সত্যটা জানতে পেরেছিল তার শিকিগামি মৌমাছিদের কাছ থেকে, কেননা তার কাপড়ের মধ্যে ওই ফুলটারই একটি চিহ্ন লেগেছিল। আর এই ফুলটা সাইকা নোটিস করেছিল সেই ম্যাজিক সার্কেলটা ঠিক পেছনে। তার ঠিক কিছুক্ষণ পরে আমরা সাইকা এবং ইফাকে টেবিলের মধ্যে বসে থাকতে দেখতে পাই। সেখানে সাইকা ওই রিংটা ইফাকে দিয়ে দেয়। ডানজানে ঘটা সমস্ত ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে সাইকা এটা ভাবছিল যে আম্মু নিশ্চয়ই এখন আমার ভালো বন্ধু হয়ে গেছে, কিন্তু ভাই লিটারালি এখনো পর্যন্ত আম্মু সাইকাকে আগের মতো ইগনোর করছে। কিন্তু আম্মুর আসল বন্ধুত্ব সাইকার সঙ্গে না হয়ে ইফার সঙ্গে হয়ে গিয়েছিল। ইউকি বলে ওঠে মাই লর্ড আমার তো এটা মনে হচ্ছে যে আম্মু আপনাকে কোনো কিছু বলতে অনেকটাই বেশি লজ্জা পাচ্ছে। এরকম ভাবে লর্ডেন একাডেমির মধ্যে আরো একটি বছর কেটে যায়। এই এক বছরের একাডেমির মধ্যে কোনো ডেমনরা কিন্তু হামলা করেনি, কিন্তু আমাদের সাইকার
নজর এখনো ঠিক চারিদিকে ছড়িয়ে ছিল। তখনই সেখানে এদের সামনে এই একাডেমির ভাইস প্রিন্সিপাল চলে আসে। সেখানে আসার পরে ভাইস প্রিন্সিপাল বলে ওঠে যে সাইকা এবং ইফা তোমাদেরকে প্রিন্সিপাল তার নিজের রুমে ডেকে পাঠিয়েছে। আমি এটা ভাবছিল যে মনে হয় সাইকাকে এই একাডেমি থেকে এক্সপেল করা হবে। তখনই ঠিক এদের পেছনে আমরা আরো একটি মেয়েকে দেখতে পাই যে কিনা অনেকক্ষণ ধরে পেছনে লুকিয়ে এদের তিনজনকে কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছিল। কিন্তু ইতিহাসে প্রথমবার এমনটা হতে চলেছে যে কেউ লর্ডেনিয়া ম্যাজিক একাডেমির প্রিন্সিপালকে সরাসরি তাদের চোখের সামনে দেখবে, কেননা এর আগে কখনোই কেউ লর্ডেনিয়া ম্যাজিক একাডেমির প্রিন্সিপালকে দেখেনি। তারপরে যখন সাইকা এবং ইফা প্রিন্সিপালের রুমের কাছে গিয়ে পৌঁছায় তখন এরা দুজনে এটা জানতে পারে যে এদের প্রিন্সিপাল নিজে হচ্ছে একজন ডেমন। তারপরে আমরা জানতে পারি এই প্রিন্সিপাল সাইকা রিলেটিভদের সম্বন্ধে অনেক কিছুই জানতো, যেটা কিনা সাইকার বাবার সম্বন্ধে একদমই না, এটা হচ্ছে সাইকার বাবার ভাইয়ের সম্বন্ধে। সাইকা এর আগে তার বাবার কাছ থেকে এটা কখনোই শোনেনি যে ওনার একটা ভাইও রয়েছে। সে যাই হোক এখন এই প্রিন্সিপাল সাইকাকে বলে ওঠে যে সাইকা তুমি এবারে আমাদের একাডেমিকে রিপ্রেজেন্ট করো। সাইকা তোমাকে নিক ডেসিপাল কম্বাট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে, তোমাদের সঙ্গে সেইখানে আরো একটি নতুন প্লেয়ার যাবে। তখনই আমরা সেইখানে সেই মেয়েটাকে দেখতে পাই যে কিনা এর আগে লুকিয়ে লুকিয়ে সাইকা আম্মু এবং ইফাকে দেখছিল। আমরা জানতে পারি এই মেয়েটার নাম হচ্ছে মেবেল ক্রেন। সে যাই হোক সাইকা এবং ইফা এরা দুজনেই এটা সিদ্ধান্ত নিতে পারবে যে এই টুর্নামেন্টের মধ্যে ঠিক কে অংশগ্রহণ করবে, কারণ এরা এন্ট্রান্স এক্সামের মধ্যে থার্ড এবং সেকেন্ড হয়েছিল। যখন এই বিষয়টার সম্বন্ধে আম্মু জানতে পারে তখন লিটারালি সে অনেক বেশি রেগে যায়, কেননা সে তো এন্ট্রান্স এক্সামে ফার্স্ট হয়েছিল কিন্তু তবু তাকে টুর্নামেন্টের সম্বন্ধে কেন কিছু জানানো হয়নি। সে যাই হোক আমাদের ইতিহাসে প্রথমবার লর্ডেনিয়া ম্যাজিক একাডেমি এই টুর্নামেন্টের মধ্যে অংশগ্রহণ করতে চলেছে। আমার মনে হচ্ছে যে এই টুর্নামেন্টের মধ্যে ম্যাজিক পারফর্ম করা অ্যালাউ করে দিয়েছে, কিন্তু আম্মু তো এখনো পর্যন্ত তার প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছিল। সেটাই কিছুতে বুঝতে পারছিল না যে প্রিন্সিপাল সাইকাকে কেন বেছে নিয়েছে। এমনটা শুনে ইফা আম্মুকে বলে ওঠে আমার মনে হয় এমনটা হতে পারে সেই ডাঞ্জনের মধ্যে ঘটা ঘটনাগুলোর জন্য। তখনই সাইকা আম্মুকে বলে ওঠে যে প্রিন্সিপাল আমাকে সেখানে পাঠাচ্ছে কোনো একটা বিশেষ কাজের উদ্দেশ্যে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মু তো আরো অনেক বেশি রেগে যায়, কেননা সে তো ম্যাজিক এবং তরলবাজি দুই দিক থেকে সাইকার তুলনায় অনেকটাই বেশি এগিয়ে রয়েছে। কিন্তু তারা তো আম্মুর এই কথাগুলোকে ইগনোর করে এই টুর্নামেন্টের মধ্যে থাকা প্রাইজ পুলের সম্বন্ধে কথা বলতে লাগে। আসলে এই টুর্নামেন্টে যে জিতবে তাকে পুরস্কার হিসাবে অনেকগুলো টাকা দেওয়া হবে এবং তারই সঙ্গে সে পেয়ে যাবে রয়্যাল গার্ড হিসেবে জয়েন হওয়ার সুযোগ। আর এখন বর্তমানে আম্মু কথা বানাতে লাগে যে ওই মেয়েটা যার নাম হচ্ছে মেবেল সে নিশ্চয়ই কোনো নোবেল ফ্যামিলি থেকে এসেছে, আর হতে পারে ওই মেয়েটা ঘুষ দিয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। কিন্তু ভাই এই কথাটা তো মেবেল নিজেই শুনে নেয়। কথাটাকে শোনার পরে মেবেল আম্মুকে বলে ওঠে যে তোমাকে সিলেক্ট করা হয়নি তার একমাত্র কারণ হচ্ছে তুমি অনেকটাই বেশি দুর্বল। এই কথাটা শুনে আম্মু একটু মুচকি হেসে মেবেলের সঙ্গে একটা ফাইট করার চ্যালেঞ্জ দিয়ে দেয়। আমাদের সাইকাও এদের ব্যাটেলটা দেখতে চাইছিল, সাইকা এখন আম্মু স্ট্রেংথটাকে ফলো করতে চায় এবং তাছাড়া এই ম্যাচটি হলে মেবেলের পাওয়ার সম্বন্ধেও সাইকা অনেক কিছু জানতে পারবে। আর এখন এদের ব্যাটেলটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই আম্মু নিমেষের মধ্যে মেবেলের উপরে ঝাঁপিয়ে যায়। আমরা দেখতে পাই মেবেল অনায়াসে আম্মুর এই হামলাটাকে ডজ করে নেয়। তারপরে মেবেল তার মাত্র একটি স্ল্যাশে আম্মুর তরোয়ালটাকে বেঁকিয়ে তাকে পরাজয় করে দেয়। এমনটা করার পরে মেবেল তার নিজের তরোয়ালটাকে আম্মুর দিকে ফেলে সেখান থেকে চলে যেতে লাগে। তখনই আম্মু বলে ওঠে আমি এটা জানি যে তুমি ম্যাজিক ইউজ করছিলে, আর এমনটা কিন্তু আমাদের সাইকাও নোটিস করেছিল। আসলে মেবেল এই লড়াইয়ের মধ্যে ডার্ক ম্যাজিক ব্যবহার করছিল। সে যাই হোক মেবেল এখনো আম্মুকে অনেক বেশি ইনসাল্ট করে। তারপরে মেবেল সাইকাকে বলে ওঠে যদি তুমি জীবিত থাকতে চাও তাহলে তুমি তোমার নাম এই টুর্নামেন্ট থেকে তুলে নাও। এর উত্তরে সাইকা বলে ওঠে আমি এটা নিয়ে একবার ভেবে দেখবো। এই কথা শুনে মেবেল সেখান থেকে চলে যায়। তার কিছুদিন পরেই আমরা সাইকাকে দেখতে পাই যে কিনা মেবেলের সঙ্গে সেই দিকে এগিয়ে যাচ্ছিল যেখানে এই টুর্নামেন্টটা হতে চলেছে। আমরা দেখতে পাই সাইকার সঙ্গে ইফা এবং আম্মু অনেক জোর করে চলে এসেছে। আমরা জানতে পারি সাইকার সঙ্গে আসার জন্য আম্মু একাডেমি থেকে কোনো পারমিশন নেয়নি। আসলে আম্মু সেখানে যাচ্ছে মেবেলের ফাইট দেখার জন্য। এদের এই কথাগুলো শুনে মেবেলের মাথা অনেক বেশি খারাপ হচ্ছিল। এই কথা শুনে আম্মু বলে ওঠে সবসময় সিনিয়রদেরকে রেসপেক্ট দেওয়া উচিত। এই কথার উত্তরে মেবেল বলে ওঠে তোমাদের এবং আমার বয়স কম বেশি একই হবে, আর হ্যাঁ লড়াইয়ের মধ্যেই সব কোনো কিছু ম্যাটার করে না। লড়াইয়ের মধ্যে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে স্কিল। আর আমি তো শুধু এই একাডেমির মধ্যে একটু লেটে জয়েন হয়েছি। তারপরে ইফা বলে ওঠে আমি তোমাদের সবার থেকে প্রায় 1 বছরের বড়। ভাই লিটারালি এই কথা শোনার সঙ্গে আমাদের আম্মু এটা বুঝতে পারে যে ইফার ওইটা এত বড় কেন। এসব কিছু মেবেলকে মোটেও ভালো লাগছিল না, কেননা এদের ব্যবহারটা বাচ্চাদের মতো। এটার উত্তরে সাইকা বলে ওঠে যে আমরাও তো এখনো বাচ্চা। এর আগেও সাইকা কিছু বলতে চাচ্ছিল কিন্তু সাইকা কোনো কথা না
না বলে চুপ হয়ে যায়, কেননা মেবেল এখন যেটা বলছে সেটাও তো সঠিক। আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই এরা সবাই ক্যাপিটালের মধ্যে পৌঁছে যায়। এখানে পৌঁছে আমাদের সাইকার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এমনটা দেখে ইফা এবং আম্মু সাইকাকে তার রুমে গিয়ে রেস্ট করতে বলে, কিন্তু আমাদের সাইকা সরাসরি এতে মানা করে দেয়, কেননা সে সবার প্রথমে ফাইটিং শিডিউল দেখতে চায়। আমরা দেখতে পাই মেবেল এদেরকে এখানে ছেড়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। মেবেলের থেকেও একটু দেরি করে হলেও এরাও কিন্তু ব্যাটল ফিল্ডে এসে পৌঁছে যায়। এখানে আসার পরে ব্যাটল শিডিউল দেখার পরে এরা বুঝতে পারে যদি সাইকা এবং ইফা সমস্ত ম্যাচ জিততে সামনের দিকে এগিয়ে যায় তাহলে এদের মুখোমুখি হবে ঠিক সেমিফাইনালে। এসব কিছু ভালোভাবে দেখার পরে সাইকা চলে যেতে লাগে হোটেলে রেস্ট করার জন্য। ইফা বলে ওঠে, সাইকা তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও, কিন্তু সাইকা ইফাকে সরাসরি বারণ করে বলে ওঠে, তোমরা এই সময় পুরো শহরটাকে এক্সপ্লোর করতে পারো। আম্মু ইফাকে এই শহরটাকে এক্সপ্লোর করার জন্য যেতে বলে, কেননা সাইকা এবং ইফা যদি প্রথম রাউন্ডে হেরে যায় তাহলে এদেরকে খুব তাড়াতাড়ি এই শহর ছেড়ে চলে যেতে হবে। আমরা জানতে পারি সাইকা এদের দুজনকে মিথ্যে কথা বলেছে। আসলে সাইকা তো এখন তার টেলিসমেন্টের সাহায্যে এই শহরের চারিদিকটা ইনভেস্টিগেট করতে চায়। আসলে ইনভেস্টিগেট করে সাইকা জানতে চায় যে একাডেমি আম্মুকে না পাঠিয়ে আমাকে কেন তার জায়গায় পাঠিয়েছে। তারপরের দিন আমরা দেখতে পাই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। এই টুর্নামেন্টের হোস্ট বলে ওঠে, এই ব্যাটেলটা ঠিক ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত কোনো বিরোধী আমাদের এই রিং থেকে বাইরে না চলে যাচ্ছে অথবা হার না মেনে নিচ্ছে। এই টুর্নামেন্টের প্রত্যেক ক্যান্ডিডেটকে একটা স্পেশাল লকেট দেওয়া হয়েছে যেটা কিনা তার অপোনেন্টের হামলাটাকে মেজার করবে। আর যখন এই লকেটটা পুরোপুরি ভরে যাবে তখন কিন্তু সেই ক্যান্ডিডেটটা সঙ্গে সঙ্গে হেরে যাবে। আমরা দেখতে পাই সাইকার প্রথম অপোনেন্ট হচ্ছে একটা অহংকারী ছেলে যে কিনা ব্যাটেলটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সাইকার উপরে মারাত্মক একটা হামলা করে দেয়। আর এই হামলাটাকে আমাদের সাইকা তার টেলিসমেন্টের সাহায্যে ডজ করে নিয়েছে। তারপরে সাইকা তার একটি মাত্র হামলা করে নিমেষের মধ্যে এই ম্যাচটাকে জিতে যায়। এই সমস্ত কিছু এত দ্রুত গতিতে হয়েছে যেটা দেখে অডিয়েন্সরা কিছুই বুঝে উঠতে পারেনি যে সাইকা তার নিজের টেলিসমেন্ট ব্যবহার করেছে। ব্যাটেলটা শেষ হয়ে যাওয়ার পরে সাইকা তার শিকিগামির সাহায্যে আম্মু সাইকা এবং ইফাকে খুঁজে তার পাশে গিয়ে বসে যায়। এর পরবর্তী ম্যাচটি হতে চলেছে দ্য গ্রেট ওয়াটার ম্যাজিশিয়ান এবং অনেক ভয়ঙ্কর ব্যক্তি কাইলের সঙ্গে। আমরা দেখতে পাই ব্যাটেল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বেলাম ফ্রিজ হয়ে গেছে। এই সুযোগে কাইল বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে সরাসরি বেলামকে জানে মেরে দেয়। কোন একটি মানুষের জীবন নেওয়ার পরে কাইলের মধ্যে কোনো আফসোস ছিল না। আর অডিয়েন্সরাও এই ম্যাচটা কেমন ভাবে এনজয় করছে যেটা দেখে মনে হচ্ছে এই দুনিয়ার মধ্যে কোনো মানুষের জীবনের মূল্য একদমই নেই। আমরা জানতে পারি কাইলের কাছে বিহারের ভিলাই রয়েছে যার রেঞ্জের মধ্যে কোনো অপোনেন্ট আসলে সে সঙ্গে সঙ্গে ভয়ের চোটে ফ্রিজ হয়ে যায়। এর পরবর্তী ম্যাচটি সাইকা এবং একটি গোলাম ইউজারের সঙ্গে হতে চলেছে। আমরা দেখতে পাই সে গোলাম ইউজারটা এই গোলামটার বডির চারিপাশে অ্যান্টি ম্যাজিক ব্যারিয়ার ক্রিয়েট করে ফেলে, কিন্তু আমাদের সাইকা তার শিকিগামি তামায়াকিকে সামান করে 0.1 মিলি সেকেন্ডের মধ্যে সেই গোলামটাকে টুকরো টুকরো করে ফেলে। এমনটা করার পরে সাইকা সেখান থেকে চুপচাপ বেরিয়ে আসে। আর আমাদের সাইকা ওই ব্যাটল ফিল্ড থেকে চুপচাপ বেরিয়ে এসেছে তার একমাত্র কারণ হচ্ছে এই টুর্নামেন্টের সামানাসরা মোটেও অ্যালাউ নয়। এই কারণে আমাদের সাইকা যদি কোনো রকম ভাবে ধরা পড়ে যায় তাহলে তাকে সরাসরি এই টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া হবে। আর এইদিকে কাইলের ফাইট দেখার পরে আমাদের ইফা লিটারালি অনেক বেশি ভয় পেয়ে আছে, কেননা সে এখন এটা চায় না যে সাইকা তার লড়াইটাকে কন্টিনিউ রাখো। কিন্তু আমাদের সাইকা ইফাকে বিশ্বাস করায় যে আমি সিঙ্গেল হিটে তাকে পরাজয় করে ফেলবো। তখনই আমু সাইকাকে জিজ্ঞেস করে, যদি তুমি এই টুর্নামেন্টে জিতে যাও তাহলে কি তুমি রয়্যাল গার্ডে জয়েন করবে? আমাদের সাইকার এতে কোনো ইন্টারেস্ট ছিল না, এই কারণে সে সরাসরি বারণ করে দেয়। এই টুর্নামেন্টটা জেতা আমাদের সাইকার কাছে খুব একটা বড় বিষয় নয়। আমরা দেখতে পাই এর পরবর্তী ম্যাচটি হতে চলেছে মেবেল এবং সব থেকে পাওয়ারফুল একজন আর্থ মেজের সঙ্গে। ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই আর্থ মেজ পাথরের সাহায্যে মেবেলের উপরে কন্টিনিউয়াসলি হামলা করে যাচ্ছে। আমাদের মেবেল অতি অনায়াসে এই হামলাগুলোকে ডিস্ট্রয় করে দেয়। তারপরে আমরা দেখতে পাই মেবেল তার কিছু ছোট ছোট নেডলস বের করে। এমনটা দেখার সঙ্গে সঙ্গে আর্থ মেজ তার সামনে একটা প্রোটেক্টিভ অল ক্রিয়েট করে ফেলে, কিন্তু আমরা দেখতে পাই মেবেলের নেডলস গুলো এই ব্যারিয়ার গুলোকে অনায়াসে ভেঙে দিচ্ছিল। আমরা জানতে পারি মেবেল এখানে তার গ্র্যাভিটি ম্যাজিক ব্যবহার করছিল, আর সে ঠিক এমনটা তখনই করে যখন সে তার নিডলস গুলোকে ছুড়ে দেয়। তারপরে সেটার মধ্যে গ্র্যাভিটি ম্যাজিক ব্যবহার করার পর সেই নিডলস গুলো অনেক বেশি ভারী হয়ে যায়। আমরা দেখতে পাই মেবেল আর্থ মেজের স্টাফটাকে ভেঙে তাকে সারেন্ডার করতে বাধ্য করে তোলে। আর এমনটা করে আমাদের মেবেল এই ম্যাচটা জিতে যায়। আর এখন হোস্ট যখন ম্যাচের উইনারকে অ্যানাউন্স করছিল তখন সে মেবেলকে হিরো বলে অ্যানাউন্স করে। এই কথাটা শুনে ইফা এবং আম্মু অনেকটা বেশি অবাক হয়ে যায়, কেননা সাইকা এটা জানতো না যে মেবেলকে সবাই সেকেন্ড হিরো বলে, কেননা মেবেল সেই অস্ত্রটাই ব্যবহার করে যে অস্ত্রটা সর্বদা ফার্স্ট হিরো ব্যবহার করতেন। সেই দিনই রাত্রিরে আমরা একটা ছেলেকে দেখতে পাই যে কিনা তার পায়ের মধ্যে একটা চিঠি বেঁধে সে পায়রাটাকে উড়িয়ে দেয়, কিন্তু আমাদের সাইকা তার একটি শিকিগামির সাহায্যে সেই পায়রাটাকে ধরে ফেলে। সাইকা এটা মনে মনে ভাবছিল যে ছেলেটা হতে পারে ডেমনদের
মধ্যে জাসুস। কিন্তু আমরা দেখতে পাই এই ছেলেটা কোনো কিছু না জানার ভান করে সেখান থেকে চলে যেতে লাগে। কিন্তু কিছু দূর এগিয়ে আসার পরে এই ছেলেটা সাইকাকে জানে মারার জন্য একটি ব্লেড বের করে তার দিকে ছুটে যায়। কিন্তু ভাই আমাদের সাইকা তাকে নিমেষের মধ্যে তার ওয়েন্ডিং গ্রাস ম্যাজিক দিয়ে বেঁধে দেয়। এমনটা করার পরে সাইকা এখন এই ছেলেটাকে সমস্ত সত্যি কথাগুলো খুলে বলতে বলে। কিন্তু এই ছেলেটা অনেকটা বেশি জিদ্দি ছিল। সে বলে ওঠে, আমাকে তুমি জানে মেরে ফেললেও আমি কোনো কথাই তোমাকে বলবো না। এই কথা শুনে সাইকা তার উপরে কোনো জোরই দেখায় না। সাইকা সেখানে তার আরেকটি শিকিগামি সাতোরিকে সামান করে। আমরা জানতে পারি এই শিকিগামি সাতোরি যে কারোর মন অতি অনায়াসে পড়তে পারে। সাতোরি এই ছেলেটার মন পড়তে পড়তে বলতে লাগে যে এই ছেলেটাকে ফেল নামে কোনো একজন পাঠিয়েছে যাতে সে মেবেল ক্রেনের উপরে নজর রাখতে পারে। কেননা এরা সবাই এটা বিশ্বাস করে যে মেবেল ক্রেনই হচ্ছে সেই ভবিষ্যৎবাণীর হিরো। কেননা মেবেল হচ্ছে অনেকটা বেশি শক্তিশালী এবং তারই সঙ্গে তার চুল হচ্ছে ব্রাউন। আর তাছাড়াও তাদের সন্দেহ বিশ্বাসে বদলে গেছে তার একমাত্র কারণ হচ্ছে তারা যতগুলো মনস্টারকে একাডেমির মধ্যে পাঠিয়েছিল তারা সকলেই উধাও হয়ে গেছে। সাতোরির এত সুন্দর কাজ দেখে সাইকা সাতোরিকে অর্ডার দেয় যে তুমি এখন এই ব্যক্তিটাকে জিন্দা চিবিয়ে খেতে পারো। অর্ডার পাওয়ার পরে সাতোরি ছেলেটাকে খাওয়ার পরে আমাদের সাইকারই মাইন্ড পড়তে লাগে। এমনটা দেখে সাইকা সাতোরির উপরে অনেক বেশি রেগে যায়। সাইকাকে রেগে যেতে দেখে সাতোরি অনেক বেশি ভয় পেয়ে যায়। এই কারণে সে চুপচাপ তার জায়গায় ফিরে চলে যায়। সাতোরি সেখান থেকে চলে যাওয়ার পরে সাইকা সেই মেসেজটাকে পড়ার চেষ্টা করে, কিন্তু এই মেসেজটা অন্য একটি ল্যাঙ্গুয়েজে লেখা ছিল। কোনো কিছু বুঝতে না পেরে সাইকা এই মেসেজটাকে জ্বালিয়ে দেয়। কেননা এখন সাইকাও একাডেমির আসল প্ল্যানের সম্বন্ধে জেনে গেছে। কেননা একাডেমি এখন এটা দেখাতে চায় যে মেবেল ক্রেনি হচ্ছে হিরো। এমনটা করে শুধুমাত্র তারা আসলে হিরো আম্মুকে ডেমনদের কাছ থেকে লুকিয়ে রাখতে চাইছে। যেহেতু আমাদের সাইকা ডেমন এবং জাসুস দুজনকে মেরে দিয়েছিল, এই কারণে ডেমনরা এটা কখনোই জানতে পারবে না যে আম্মুই হচ্ছে আসল হিরো। কিন্তু এইখানে একটা ভাবার মতো বিষয় রয়েছে যে মেবেলের হিরো হয়ে থাকাটার পেছনের আসল উদ্দেশ্যটা কি। সে যাই হোক আমাদের সাইকার পরবর্তী অপোনেন্ট হচ্ছে নেক্রেমেনার ইউজার, যাকে কিনা আমাদের সাইকা ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হারিয়ে ফেলে। মেবেলও তার সমস্ত ম্যাচগুলো ক্লিয়ার করে দিয়েছে আর এখন তারা ফাইনালি সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে। মেবেল এখনো সাইকাকে বলে ওঠে যে তুমি বাঁচতে চাইলে এখনো তোমার নামে টুর্নামেন্ট থেকে তুলে নিতে পারো। এটার উত্তরে আবারও সাইকা বলে ওঠে যে লোকেরা এই ম্যাচটা দেখার জন্য অনেকটাই বেশি আগ্রহী হয়ে আছে, আমি তাদের ইচ্ছার উপরে জল ঢালতে পারি না।